প্রাকৃতিক বিবর্তন একজন মানুষকে জন্ম থেকে ফুটবলার গড়ে তোলে না। এটা ঠিক যে পা দিয়ে আপনি ফুটবলে লাথি দেন সেটা তৈরি করে বিবর্তন। যে কনুই দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে গুঁতো মেরে আপনি হলুদ কার্ড পান, সে শক্ত কনুইয়ের পেছনে অবদান বিবর্তনের। যে মুখ দিয়ে অন্য খেলোয়াড়কে গালি দেন, বিবর্তনই তা ধীরে ধীরে তৈরি করেছে। কিন্তু বিবর্তনের এত সব উপহার বড়জোর আমাদের একা একা ফাঁকা একটা গোলবারে পেনাল্টি কিক করার সুযোগটুকুই করে দিতে পারে। একটা সত্যিকারে ফুটবল ম্যাচ দেখতে হলে আপনাকে বিকালবেলা স্কুলের মাঠে অচেনা কিছু মানুষকে খেলার সঙ্গী করে নিতে হবে। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে দুই পক্ষের সব খেলোয়াড়ই যেন একই নিয়ম মেনে চলে। যে সব হিংস্র প্রাণী অচেনা কিছু দেখলেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে, তারা তাদের জন্মগত স্বভাব থেকে সেটা করে। কুকুরের ছানা সব দেশেই সব জায়গাতেই একই কায়দায় নিজেদের মধ্যে মারামারি খুনসুটি করতে থাকে, কারণ সেটা তাদের জিনগত সংকেতে লিপিবদ্ধ করা থাকে। কিন্তু কিশোর একটা ছেলের জিনে ফুটবল খেলার নিয়ম কানুন লিপিবদ্ধ থাকে না। তারপরও তারা অচেনা ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে পারে, কারণ তারা সবাই ফুটবল খেলার একই নিয়ম কানুন শিখেছে। নিয়মকানুনের পুরোটাই মানুষের কল্পনা থেকে বানানো, কিন্তু সেটা সবাই জানে এবং মানে বলেই সকলে মিলে একসঙ্গে খেলাধুলো করা সম্ভব হয়। শুধু একটা গুরুত্বপূর্ণ তফাৎ বাদ দিলে ফুটবল দলের মতো খেলার নিয়মের এই ধারণা রাষ্ট্র, চার্চ কিংবা ব্যবসা কেন্দ্রের মতো বড় বড় মানব সংগঠনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের শিকারী পূর্বপুরুষদের যেমন একটি গোষ্ঠীতে বা ছোট একটি গ্রামে বাস করতে অল্প কিছু সরল ও সুনির্দিষ্ট নিয়ম মানতে হতো, ফুটবল খেলার নিয়মগুলো অনেকটা তার সমতুল। প্রত্যেক খেলোয়াড়ই খেলার সবগুলো নিয়ম মেনে রাখার পাশাপাশি গান, ছবি বা বাজারের ফর্দও মনে রাখতে পারে। কিন্তু বড় বড় মানব প্রতিষ্ঠানকে হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে হয়। তাদেরকে অনেক অনেক তথ্য এবং নিয়ম কানুন জমা রাখতে হয়। এত তথ্য এবং নিয়ম কানুন মনে রাখা এবং সেসব প্রয়োগ করার মতো ক্ষমতা একজন মানুষের মস্তিষ্কে থাকে না। মানুষ ছাড়া অন্য যেসব প্রাণী বড় বড় দল বেঁধে থাকে, যেমন পিঁপড়ে ও মৌমাছি, তাদের দলগুলো অপেক্ষাকৃত স্থায়ী ও নমনীয়। এর কারণ হল দলবদ্ধ হয়ে থাকবার জন্য প্রয়োজনীয় সব নিয়ম কানুন সরাসরি তাদের জিনোমে লিপিবদ্ধ করা আছে। উদাহরণস্বরূপ, একটা নারী মৌমাছির লার্ভা পরিণত হয়ে রানী মৌমাছি না কর্মী মৌমাছি হবে তা নির্ভর করে তাকে কীরকম খাবার দেওয়া হচ্ছে তার উপর। বড় হওয়ার পর সমাজে দায়িত্ব অনুযায়ী তার আচার আচরণ কেমন হবে সেসবও তার ডিএনএতেই সরাসরি লেখা থাকে। মৌমাছিদের সামাজিক কাঠামো মানুষের মতোই বেশ জটিল হতে পারে। সেখানে নানা ধরনের কর্মী মৌমাছি থাকতে পারে, খাদ্য সংগ্রাহক কর্মী, সেবিকা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি। কিন্তু গবেষকরা মৌমাছি সমাজে এখনো পর্যন্ত কোনো আইনজীবী মৌমাছির সন্ধান পাননি, যেহেতু তাদের আচার আচরণ, সামাজিক দায়িত্ব সব ডিএনএতে লেখা থাকে। মৌমাছিদের সমাজে উকিলের দরকার নেই। তাদের সমাজে কারো মৌমাছি সংবিধান ভুলে যাওয়ার বা অমান্য করার সম্ভাবনাও নেই। রানী মৌমাছিরা কখনো পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত মৌমাছির কাছ থেকে ষড়যন্ত্র করে খাবার কেড়ে নেয় না এবং কর্মী মৌমাছিরাও কখনো বেতন বাড়ানোর জন্য হরতাল অবরোধ করে না। মজার ব্যাপার হলো, মানুষের সমাজে কিন্তু এরকম অনিয়ম অহরহই ঘটে থাকে। কারণ হিসেবে বলা যায়, মানুষ তাদের কল্পনাপ্রসূত এসব সামাজিক কাঠামোর ধারণা চাইলেই তাদের ডিএনএতে লিপিবদ্ধ করে পাকাপাকিভাবে তাদের পরবর্তী প্রজন্মে স্থানান্তর করতে পারে না। মানুষের সমাজের আইন কানুন, সামাজিক আচরণ, বিধিবিধানের সবটুকুই প্রত্যেক মানব শিশুকে জন্মের পর থেকেই একটি সচেতন প্রচেষ্টার মধ্যে দিয়ে শিখতে হয়। এ শেখার ব্যাপারটা না থাকলে মানুষের যে কোনো সামাজিক কাঠামো ভেঙে পড়তে বাধ্য। উদাহরণস্বরূপ, ব্যাবিলনের রাজা হামুরাবির শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1792 সাল থেকে 1750। তার কথা যদি ধরা যায়, তার জারি করা বিধান অনুযায়ী সমাজের মানুষ 3টি স্তরে বিভক্ত: অভিজাত মানুষ, সাধারণ মানুষ ও দাস।
মৌমাছির সমাজের স্তরবিন্যাসের মতোই এই স্তরবিন্যাস প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, অর্থাৎ মানুষের জিনে এরকম কোনো স্তরবিন্যাসের কথা লেখা নেই। যদি ব্যাবিলনের লোকজন নিজে থেকে এই স্তরবিন্যাসের নিয়ম মনে না রাখত, তাহলে তাদের তৎকালীন সামাজিক কাঠামো টিকে থাকা অসম্ভব হয়ে যেত। যখন রাজা হামুরাবির ডিএনএর পরবর্তী প্রজন্মের কাছে গেল, তাতেও কিন্তু রাজা হামুরাবির রাজ্যের বিধিবিধান লিপিবদ্ধ ছিল না। যদি একজন অভিজাত শ্রেণীর মানুষ একজন সাধারণ শ্রেণীর নারীকে হত্যা করেন, তাহলে হত্যাকারীকে 30টি রূপার মুদ্রা জরিমানা হিসাবে দিতে হবে। এরকম আইন ডিএনএতে লিপিবদ্ধ করা সম্ভব ছিল না। হামুরাবিকে কষ্ট করে এসব আইন কানুন তার ছেলে মেয়েদের শেখাতে হয়েছে, তারা আবার শিখিয়েছে তাদের সন্তানদের। আইন কানুনগুলো টিকিয়ে রাখার জন্য তার বংশধরদেরও প্রজন্ম থেকে প্রজন্মে এই শেখানোর প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে। একটা সাম্রাজ্যকে টিকে থাকতে হলে তার অনেক রকম তথ্যের দরকার হয়। আইন কানুন ছাড়াও সাম্রাজ্যগুলোকে সবার টাকা পয়সা লেনদেন, খাজনা, প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র ও গোলা বারুদের মজুদ, বণিকদের জাহাজ, উৎসব পার্বণ ও যুদ্ধ জয়ের দিনক্ষণের হিসাব রাখতে হয়। লাখ লাখ বছর ধরে মানুষ তার মস্তিষ্কে এসব তথ্য জমা রাখত। দুঃখজনক ব্যাপার হলো, প্রধানত 3টি কারণে মানুষের মস্তিষ্ক একটি সাম্রাজ্যের এই বিশাল পরিমাণ তথ্য জমা রাখার জন্য উপযুক্ত নয়। প্রথমত, মস্তিষ্কের ধারণ ক্ষমতা সীমাবদ্ধ। একথা সত্যি। কিছু কিছু লোকের স্মৃতিশক্তি সত্যি অসাধারণ। প্রাচীনকালে এরকম অসাধারণ স্মৃতিশক্তির মানুষজনকে কেবল রাজ্যের প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক খুঁটিনাটি এবং রাজ্যের সমস্ত রকম আইন কানুন নিখুঁতভাবে মনে রাখবার জন্যই চাকরিতে নিয়োগ দেওয়া হতো। কিন্তু অসাধারণ স্মৃতিশক্তিধারী মানুষদেরও মনে রাখার একটা সর্বোচ্চ সীমা আছে। একজন আইনজীবীর পক্ষে হয়তো ম্যাসাচুসেটস রাজ্যের বর্তমান সব আইন কানুন মুখস্থ রাখা সম্ভব, কিন্তু 1692-1693 সালে ঘটা সালেমের ডাকিনীদের বিচারের পর থেকে সুদীর্ঘ 3 শতাব্দী ধরে ম্যাসাচুসেটস রাজ্যে কোন আইন কী অবস্থায় প্রণীত হয়েছে বা কোন আইন প্রবর্তনের পরিপ্রেক্ষিত কী ছিল, সেসব সমস্ত খুঁটিনাটি মনে রাখা তার পক্ষে একেবারে অসম্ভব। দ্বিতীয়ত, মানুষ মরণশীল। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কেরও মৃত্যু ঘটে। একটা মানুষের গড় আয়ু যেহেতু 100 বছরের কম, সুতরাং একটা মস্তিষ্কে জমা রাখা সব তথ্য 100 বছরের আগেই মুছে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। এ কথা ঠিক, মানুষ তার মস্তিষ্কে জমানো তথ্য, কথাবার্তা, আকার ইঙ্গিত বা অভিনয়ের মাধ্যমে সরাসরি অন্য মস্তিষ্কে স্থানান্তর করতে পারে। কিন্তু এভাবে কেবল আংশিক তথ্যেরই স্থানান্তর সম্ভব এবং সেই স্থানান্তরের সময় প্রতিবারই কিছু ভুল ত্রুটি থেকে যায়। উদাহরণ, বলার ত্রুটি, শোনার ত্রুটি, অভিনয়ের ত্রুটি, অভিনয়ের অর্থ বোঝার ত্রুটি। এসব কারণে মাত্র কয়েকবার এক মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে তথ্য পাঠালে তার অর্থ অনেকটা পাল্টে যায় এবং অনেক সময় মূল অর্থ পুরোপুরি হারিয়ে যায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল, মানুষের মস্তিষ্ক কেবল কিছু বিশেষ ধরনের তথ্য জমা করা এবং সেসব নিয়ে কাজ করার জন্যই যুগ যুগ ধরে বিবর্তিত হয়েছে। মানুষের পূর্বপুরুষদেরকে তাদের অস্তিত্বের অধিকাংশ সময় কাটাতে হয়েছে শিকারী সংগ্রাহক হিসাবে। এই পুরো সময়টাতে টিকে থাকার জন্য তাদেরকে হাজার হাজার গাছপালা এবং প্রাণীর আকার, আকৃতি, বৈশিষ্ট্য ও গুণাগুণ বিষয়ক তথ্য মনে রাখতে হয়েছে। তাদের মনে রাখতে হয়েছে হেমন্তকালে এলম গাছের নিচে জন্মানো কোঁকড়ানো হলুদ রঙের মাশরুম বিষাক্ত হওয়ার আশঙ্কা বেশি এবং শীতকালে ওক গাছের নিচে জন্মানো ওই একই ধরনের মাশরুম পেট ব্যথার মহ ঔষধ। শিকারী সংগ্রাহকদেরকে তাদের গোত্রের অন্যান্য মানুষগুলোর চিন্তাভাবনা এবং তাদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটাও সবসময় মাথায় রাখতে হতো। রাজ্জাক যদি শাবানাকে খুব উত্ত্যক্ত করত এবং রাজ্জাকের বিরক্তিকর আচরণ থেকে মুক্তি পাওয়ার জন্য শাবানার যদি তৃতীয় কারোর সাহায্যের দরকার পড়ত, তাহলে শাবানার জন্য এই কথাটা জানা জরুরি ছিল যে রাজ্জাকের সঙ্গে গত সপ্তাহ থেকে ববিতার ঝামেলা চলছে। কারণ সেক্ষেত্রে ববিতাকে বললেই সে রাজ্জাককে লাইনে আনার ব্যাপারে শাবানাকে সাহায্য করতে সানন্দে এবং উৎসাহের সঙ্গে রাজি হতো। এক কথায় বলা যায়, বিবর্তনীয় চাপই মানুষকে উদ্ভিদ, প্রাণী, চারপাশের প্রকৃতি এবং সামাজিক সম্পর্ক এসব সম্বন্ধে বিপুল পরিমাণ তথ্য তার মস্তিষ্কে জমা রাখতে বাধ্য করেছিল।
কৃষিভিত্তিক বিপ্লবের পর থেকে মানুষ অপেক্ষাকৃত বড় এবং জটিল ধরনের সমাজ গঠন করতে শুরু করল এবং এই নতুন ধরনের সমাজে সম্পূর্ণ নতুন এক ধরনের তথ্য জমা রাখা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সেটা হলো সংখ্যা। শিকারী সংগ্রাহকদের কখনোই গাণিতিক তথ্য জমা রাখার তেমন দরকার পড়েনি। উদাহরণস্বরূপ, কোন গাছে কয়টা আম ধরল তার হিসাব নিকাশ কোনো শিকারী সংগ্রাহকই রাখত না। এসব কারণে এতকাল ধরে মানুষের মস্তিষ্ক কখনোই গাণিতিক তথ্য মনে রাখা বা সূক্ষ্ম হিসাব নিকাশ করার জন্য বিবর্তিত হয়নি। অথচ এটি বড় রাজ্য পরিচালনার জন্য গাণিতিক তথ্য ছিল অপরিহার্য। শুধু আইন কানুন প্রণয়ন এবং দেবদেবীদের গল্পে মানুষের বিশ্বাস তৈরি করাই একটি রাজ্য শাসনের জন্য যথেষ্ট ছিল না। রাজ্য চালাতে গেলে কর আদায় করতে হতো। রাজ্যের হাজার হাজার মানুষের ওপর কর আরোপ করা এবং করের পরিমাণ নির্ধারণ করার জন্য সবার বেতন এবং সম্পত্তির পরিমাণ, রাজ্যের খরচাপাতি, জরিমানা, মেয়াদোত্তীর্ণ ধার কর্যের হিসাব, কর মকুফ বা ছাড় সম্পর্কিত তথ্যাদি জমা রাখার দরকার হতো। একটা রাজ্যের টিকে থাকার জন্য প্রয়োজনীয় এইসব তথ্যের পরিমাণ ছিল বিশাল। এই বিশাল পরিমাণ তথ্য জমা রাখতে না পারলে এবং সেসব নিয়ে কাজ করতে না পারলে একটা রাজ্যের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে তার কি কি সম্পদ আছে এবং ভবিষ্যতে তার পক্ষে আরও কি কি সম্পদ আহরণ করা সম্ভব। মানুষের মস্তিষ্ক এত সব সংখ্যাসূচক তথ্য মনে রাখার উপযোগী ছিল না। কিন্তু একসময় হঠাৎ করেই এসব তথ্য মুখস্থ করা, মনে রাখা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা তাদের জন্য অপরিহার্য হয়ে পড়ল। তখন অধিকাংশ মানুষই হয় তথ্যে তাদের মস্তিষ্ক টয়টম্বুর করে ফেলল, নতুবা হাল ছেড়ে দিল। এই বিশাল পরিমাণ সংখ্যা নির্ভর তথ্য যেন প্রবাদের সেই কাঁকুরের ১৩ হাত বিচি, আর মানুষের মস্তিষ্ক যেন ১২ হাত কাঁকুর। সংখ্যাসূচক তথ্য মনে রাখার ব্যাপারে মানুষের মস্তিষ্কের এই সীমাবদ্ধতা দীর্ঘকাল মানুষকে অনেক বড় এবং জটিল ধরনের কোনো মানব সংগঠন গঠন করতে দেয়নি। মানুষের কোনো একটি বিশেষ দল বা গোষ্ঠীর সদস্য সংখ্যা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাদের একসঙ্গে থাকার জন্য বিপুল পরিমাণ গাণিতিক তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করার দরকার পড়ত। যেহেতু মানুষের মস্তিষ্ক এই কাজটা করতে পারত না, সুতরাং সেই বিশেষ দল বা গোষ্ঠী একসময় ভেঙে পড়ত। সেই কারণেই কৃষি বিপ্লবের হাজার হাজার বছর পরেও মানুষের সামাজিক প্রতিষ্ঠানগুলোর আকার ছিল অপেক্ষাকৃত ছোট এবং সরল। এই সমস্যার প্রথম সমাধান বের করেছিল দক্ষিণ মেসোপটেমিয়ার অধিবাসী প্রাচীন সুমেররা। সেখানে উর্বর কাদামাটিকে চিরে ফেলা, তপ্ত সূর্যের আলো বয়ে আনত পর্যাপ্ত ফসলের সমারোহ। আর এই ফসলের সমারোহ সেখানে তৈরি করল সমৃদ্ধ নগর। নগরবাসীর সংখ্যা যতই বাড়তে লাগল, তাদের দৈনন্দিন কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় গাণিতিক তথ্যের পরিমাণও বাড়তে থাকল। এই সমস্যার সমাধান করতে আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে কিছু নাম না জানা সুমেরীয় পণ্ডিত গাণিতিক তথ্য জমা রাখার একটি উপায় বের করলেন। তাদের নিজেদের উদ্ভাবিত এই পদ্ধতির মূল লক্ষ্য ছিল অনেক বেশি পরিমাণ গাণিতিক তথ্য সংরক্ষণ করতে পারা। এর মাধ্যমে সুমেরীয়রা প্রথম বড় বড় সমাজ কাঠামো তৈরির ব্যাপারে মানব মস্তিষ্কের তথ্য জমা রাখার সীমাবদ্ধতা থেকে মুক্ত হল। তৈরি হতে লাগল শহর, রাজ্য, সাম্রাজ্য। মানব মস্তিষ্কের বাইরে তথ্য সংগ্রহ ও পর্যালোচনার জন্য সুমেরীয়রা যে পদ্ধতির উদ্ভব ঘটায় তার নাম ছিল লেখনী। সত্যায়িত কুশিন। লেখনী হল বস্তু জগতের কিছু প্রতীক বা চিহ্নের মাধ্যমে তথ্য জমা রাখার একটি পদ্ধতি। সুমেরীয়রা কাদামাটির ফলকে তাদের প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করে রাখত। তাদের বর্ণমালা তৈরি হয়েছিল দুই ধরনের প্রতীক বা চিহ্নের সমন্বয়। এক ধরনের চিহ্ন সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো, ১, ১০, ৬০, ৬০০, ৩৬০০। এই সংখ্যাগুলোর জন্য তাদের বর্ণমালায় আলাদা আলাদা প্রতীক বা চিহ্ন ছিল। এখানে জানিয়ে রাখা দরকার, সুমেরীয়রা ৬ ভিত্তিক এবং ১০ ভিত্তিক সংখ্যার সমন্বিত একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। সম্ভবত তাদের ৬ ভিত্তিক সংখ্যা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে মানুষজন একটি দিনকে ২৪ ঘন্টায় ভাগ করার বা একটি বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার ধারণা পায়।
অন্য আরেক ধরনের প্রতীক বা চিহ্ন দিয়ে তারা মানুষ, পশু, পাখি, কেনা বেচার পণ্য, রাজ্যের সীমানা, দিন তারিখ এসব তথ্য জমা রাখত। এই দুই ধরনের চিহ্ন দিয়ে তৈরি করা লিখন পদ্ধতির সাহায্যে সুমেরীয়রা যে কোনো মানব মস্তিষ্ক বা যে কোনো মানুষের ডিএনএর থেকে অনেক বেশি পরিমাণ তথ্য জমা রাখতে সক্ষম হয়েছিল। লেখনী আবিষ্কারের আদি পর্বে তা শুধু সংখ্যা বিষয়ক তথ্য বা দৈনন্দিন জীবনের ঘটনা লিপিবদ্ধ করার কাজেই ব্যবহৃত হতো। মাটির ফলকে লেখা মহান সুমেরীয় উপন্যাস বা এ জাতীয় কোনো গ্রন্থের অস্তিত্ব থেকে থাকলেও তার কোনো নমুনা এ পর্যন্ত পাওয়া যায়নি। মাটির ফলকে লেখালেখির ব্যাপারটি ছিল সময় সাপেক্ষ এবং পাঠকও ছিল হাতে গোনা। সেজন্য প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করার কাজেই মূলত লেখনীর ব্যবহার হতো। প্রায় ৫,০০০ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য কোনো মহান বাণী লিপিবদ্ধ করে গেছেন কিনা তা খুঁজতে গেলে আমাদের একরকম হতাশই হতে হবে। কারণ আমাদের উদ্দেশ্যে রেখে যাওয়া আমাদের পূর্বপুরুষদের প্রথম লিখিত বাক্যটি ছিল অনেকটা এরকম: ৩৭ মাসে ২৯,০৮৬ একক বার্লি, কুসিম। এই কথা সম্ভাব্য মানে হতে পারে ৩৭ মাসে মোট ২৯,০৮৬ বস্তা বার্লি রাজার সংগ্রহশালায় জমা হয়েছে। স্বাক্ষর কুসিম। হাই, ইতিহাসে পাওয়া মানুষের লিখন পদ্ধতির প্রথম নিদর্শন আমাদের দিল না কোনো প্রাচীন দার্শনিক প্রজ্ঞার খবর, কোনো মহৎ কাব্য কিংবা বীরগাথা, শেখালো না কোনো আইন কানুন, এমনকি শেখালো না কোনো মহারাজার দিগ্বিজয়ের চমকপ্রদ কাহিনী। সেগুলোর পুরোটা জুড়ে থাকলো কেবল গঁদ বাঁধা একঘেয়ে ব্যবসায়িক নথি, কর আদায় সংক্রান্ত তথ্য, মোট ঋণের হিসাব এবং জমি জমার মালিকানা বিষয়ক দলিল। উরুক শহরের প্রশাসনিক হিসাব সংবলিত মাটির পাত্র। কুসিম কোনো একক ব্যক্তির নাম বা অফিসের কোনো কর্মচারী বা কর্মকর্তার পদবিও হতে পারে। যদি কুসিম নামটি কোনো বিশেষ ব্যক্তির হয় তাহলে ইতিহাসে তিনি সম্ভবত প্রথম মানুষ ছিলেন যার সত্যিকার নাম আমরা জানি। এর আগের সময়কার ইতিহাসে আমরা যত কিছুর নাম শুনেছি, যেমন নিয়ান্ডারথাল, নাটুফিয়াস, সভেগুহা, গোবেকলি তেপে, সবগুলোই আধুনিক মানুষের নতুন করে দেওয়া নাম। আমরা কোনোভাবেই জানি না গোবেকলি তেপের নির্মাতারা ওই জায়গাটিকে ঠিক কী নামে ডাকতেন। লেখনীর আবিষ্কারের পর থেকেই আমরা ইতিহাসের সত্যিকার নায়কদের কান হয়ে সে সময়কার গল্প শুনতে শুরু করলাম। কুসিমকে ডাকার সময় হয়তো প্রতিবেশীরা ঠিক কুসিম এই নামটি চিৎকার করে উচ্চারণ করত। কুসিম সম্পর্কে সে কথাটা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো ইতিহাসে প্রথম অমর হয়ে রইল কুসিম নামে যে ব্যক্তিটির কথা, অথবা কুসিম পদাধিকারী যে মানুষটি, তিনি কিন্তু কোনো কবি ছিলেন না, মহান কোনো মানুষ ছিলেন না, ছিলেন না কোনো দিগ্বিজয় বীর। কুসিম ছিলেন একজন হিসাব রক্ষক। যদিও এই কথা ঠিক, খুঁজে পাওয়া অল্প কিছু মাটির ফলকে লিখিত তথ্য থেকে সেকালের মানুষের ভাষার আওতা সম্পর্কে ধারণা করা কঠিন। মুখে মুখে মানুষ কত রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারত, সে ধারণা করাও সহজ নয়। কিন্তু মাটির ফলক থেকে পাওয়া তথ্যাদি অনুসারে এটুকু অন্তত অনুমান করা যায়, কোনো কোনো জিনিস তখন মানুষের ভাষায় আওতাধীন ছিল না। সুমেরীয়দের এই আংশিক বর্ণমালা বা গাণিতিক সংকেতগুলো দিয়ে কবিতা লেখা বা সাহিত্য রচনা করা মোটেই সম্ভব ছিল না। কিন্তু সেগুলো দিয়ে বেশ সফলতার সঙ্গেই কর আদায় সংক্রান্ত হিসাব নিকাশ লিপিবদ্ধ করে রাখা সম্ভব ছিল। প্রাচীনকালের আর এক ধরনের লেখালেখির অস্তিত্ব আমরা জানতে পারি, যার অবস্থা আরও হতাশাব্যঞ্জক। সেটা হলো কতগুলো শব্দের একটা পৌনঃপুনিক তালিকা, যেগুলো কোনো শিক্ষানবিশ ছাত্র তার অনুশীলনের অংশ হিসেবে বারবার লিখেছে বলে মনে করা হয়। তখনকার দিনে যখন একজন ছাত্র হিসাব লেখার কাজে বিরক্ত হয়ে প্রেমের কবিতাও লিখতে চাইত, সেটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। সুমেরীয়দের প্রাচীন বর্ণমালাকে বলা যেতে পারে আংশিক লিপি। এটা পূর্ণাঙ্গ কোনো লিপি ছিল না। পূর্ণাঙ্গ লিপি বলতে কি বুঝি? পূর্ণাঙ্গ লিপি হলো বস্তুগত চিহ্নের সমন্বয়ে গঠিত একটি বর্ণমালা, যা দিয়ে মানুষের কথ্য ভাষার প্রায় সব কিছুই, এমনকি কবিতাও লিখে ফেলা যায়। অন্যদিকে আংশিক লিপি হলো এমন এক বর্ণমালা যা দিয়ে কেবল বিশেষ ধরনের কিছু তথ্যই লিপিবদ্ধ করা সম্ভব। ল্যাটিন লিপি, প্রাচীন মিশরীয় লিপি এবং একালের ব্রেইল লিপি হলো পূর্ণাঙ্গ লিপির উদাহরণ। এই সবগুলো লিপি দিয়ে আপনি কর আদায়ের হিসাব নিকাশ যেমন রাখতে পারবেন, তেমনি
লিখতে পারবেন প্রেমের কবিতা, ইতিহাসের বই, খাবারের রেসিপি বা ব্যবসায়ের নিয়মকানুন। অন্যদিকে প্রাচীন সুমেরীয় লিপি, বর্তমানের গাণিতিক লিপি বা সঙ্গীতের স্বরলিপি, এগুলো হলো আংশিক লিপির উদাহরণ। গাণিতিক লিপি হলো হিসাব নিকাশের জন্য গণিতের নানা সমীকরণ লেখা সম্ভব, কিন্তু কবিতা লেখা সম্ভব নয়। অন্যান্য আংশিক লিপিগুলোর ক্ষেত্রেও একই ধরনের সীমাবদ্ধতা বিদ্যমান। সুমেরীয়রা কিন্তু তাদের বর্ণমালা দিয়ে যে কবিতা লেখা যায় না, এটা নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না। তারা মুখের সব কথা লিপিবদ্ধ করার জন্য তাদের ভাষা তৈরি করেননি, এবং তাদের ভাষা যেসব জিনিস সহজে প্রকাশ করতে পারে না, সেই সব সংখ্যা বা হিসাব নিকাশ সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করার জন্যই তাদের ভাষা তৈরি করেছিল। এরকম কিছু সভ্যতার সন্ধান পাওয়া যায় যারা ইতিহাসের পুরোটা সময় জুড়ে আংশিক লিপি ব্যবহার করেই কাজ চালিয়েছিল এবং কখনো পূর্ণাঙ্গ লিপি তৈরির চেষ্টাও করেনি। উদাহরণস্বরূপ, প্রাক কলম্বিয়ান যুগে আন্দেস পর্বত অঞ্চলে গড়ে ওঠা এক ধরনের লিপির কথা আমরা বিবেচনা করতে পারি। এই লিপি সুমেরীয়দের লিপি থেকে অনেকটাই আলাদা ছিল। এটা অন্যান্য প্রচলিত লিপিগুলো থেকে এতটাই আলাদা যে অনেকে এটাকে আদৌ কোনো লিপি বলা যায় কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এই লিপি কোনো মাটির ফলকে বা কাগজে লিপিবদ্ধ হতো না, এবং নানা রঙের দড়িতে বিভিন্ন ধরনের গিঁট বেঁধে এই লিপি তৈরি করা হতো। এই নানা রঙের দড়িগুলোকে একসঙ্গে বলা হতো কিপু। প্রতিটা দড়ির বিভিন্ন অবস্থানে নানা রকম গিঁট বাঁধা থাকত। এক একটা কিপুতে শত শত দড়ি এবং হাজার হাজার গিঁট থাকতে পারত। এই গিঁটগুলোর সংখ্যা, গিঁটের ধরন এবং দড়িতে গিঁটের অবস্থানের উপর ভিত্তি করে সেগুলোর নানা সংখ্যা প্রকাশ করত। এইভাবে নানা রঙের দড়ি এবং দড়িত নানা ধরনের গিঁট দেওয়ার মাধ্যমে তারা কর আদায় বা সম্পত্তির হিসাব সংক্রান্ত বিপুল পরিমাণ গাণিতিক তথ্য জমা রাখতে পারত। শত শত বছর, সম্ভবত হাজার হাজার বছর ধরে এই কিপু ছিল অনেক নগর, রাজ্য, সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্যের একটি অপরিহার্য অঙ্গ। কিপুর সবচেয়ে সফল ব্যবহার হয়েছিল বিখ্যাত ইনকা সভ্যতার আমলে। ইনকা শব্দের অর্থ হল সূর্যের সন্তান। 1 কোটি বা তার বেশি কিছু মানুষ নিয়ে গড়ে উঠেছিল এই ইনকাদের রাজ্য, এবং এর ভৌগোলিক বিস্তৃতি ছিল আজকের পেরু, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া আর চিলির কিছু অংশ জুড়ে। কিপুর কারণে তারা বিশাল পরিমাণ তথ্য জমা রাখা এবং তা দিয়ে নানা রকম হিসাব নিকাশ করতে সক্ষম হয়েছিল। এটি বড় আকারের রাজ্য চালানোর জন্য যা ছিল অপরিহার্য। এমনকি কিপু দিয়ে করা হিসাব নিকাশ এতটাই কার্যকর এবং নির্ভুল ছিল যে দক্ষিণ আমেরিকা জয়ের পরে স্প্যানিডীয়রা প্রথম দিকে তাদের রাজ্য পরিচালনার জন্য কিপু ব্যবহার করা শুরু করেছিল। কিন্তু এর ফলে দুটো সমস্যা দেখা দিল। প্রথমত, স্প্যানিয়ার্ডরা নিজেরা কিপু তৈরি করতে এবং সেটা পড়তে জানত না। কিপু তৈরির জন্য তাদেরকে স্থানীয় বিশেষজ্ঞের ওপরই নির্ভর করতে হতো। দ্বিতীয়ত, স্প্যানিয়ার্ডরা বুঝতে পেরেছিল যে স্থানীয় কিপু বিশেষজ্ঞরা তাদের নিজেদের সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে কিপুতে ভুল তথ্য রাখতে পারে এবং তাদের স্প্যানিয়ার্ড প্রভুদের বিভ্রান্ত করতে পারে। এসব কারণে দক্ষিণ আমেরিকায় যখন পাকাপাকিভাবে স্পেনের আধিপত্য স্থাপিত হলো, তখন কিপু বাতিল করে তারা তাদের সব হিসাব নিকাশ ল্যাটিন লিপি ও সংখ্যার মাধ্যমে রাখতে শুরু করলো। সহজভাবে বলতে গেলে, স্পেনের রাজত্ব কায়েম করার পর কিপু একরকম বিলুপ্তই হয়ে গেল। যেহেতু কিপু পড়ার মতো বিশেষজ্ঞ লোকজনও আর একটু অবশিষ্ট থাকলো না, সেই কারণে যে 2-1টা কিপু টিকে থাকলো সেগুলোর পাঠোদ্ধার করাও মোটামুটি অসম্ভব হয়ে পড়ল। বন্ধুরা, আপনারা শুনছিলেন ইউভাল নোয়া হারারির লেখা বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্স, মানুষের ইতিহাস। আজকে পড়লাম তারই একটি পর্ব, চ্যাপ্টার 7। যতটুকু পড়ে শোনালাম তার মাধ্যমে একটুকু বোঝা যাচ্ছে যে কিভাবে সংখ্যা এলো, লিপি এলো। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্ত্রমন্ত্র পডকাস্ট এবং যন্ত্রমন্ত্র ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখুন, সাপোর্ট করুন আমাদের এই চ্যানেলটিকে। টেক কেয়ার।